আসসালামু আলাইকুম। আমি ডক্টর খালেদা এদি, কনসালটেন্ট অফ রিজেনারেটিভ অ্যান্ড বায়োলজিক্যাল মেডিসিন অ্যাট ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা বাংলাদেশ প্রিমিয়ার সেন্টার। সো ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা থেকে আমরা রিজেনারেটিভ মেডিসিনের উপরে দীর্ঘ সময় ধরে বাংলাদেশে এখন কাজ করছি এবং জার্মানিতে 1963 থেকে এটার উপর প্র্যাকটিস চলছে যে রিজেনারেটিভ মেডিসিন আসলে কিভাবে একটা ডিজিজ পার্সনকে হেল্প করতে পারে। সো রিজেনারেটিভ মেডিসিন সম্পর্কে আমাদের অনেক লাইভ আছে, রেকর্ডিংস আছে ইউটিউবে, ফেসবুকে, অনেক লিঙ্ক আছে। সো প্লিজ গো থ্রু দ্যাট বিকজ ইট ইজ আ ভেরি নিউ কনসেপ্ট ইন বাংলাদেশ। সো রিজেনারেটিভ মেডিসিন জিনিসটা বাংলাদেশের জন্য নতুন হলেও পুরো ওয়ার্ল্ডে অনেক দিন ধরেই এর প্রচলন চলে আসছে এবং আমি মনে করি যে আমরা খুবই ব্লেসড যে আমরা বাংলাদেশের মতো একটি ডেভেলপিং কান্ট্রিতে এই ধরনের একটা ফ্যাসিলিটিস নিয়ে এসেছি এবং অবশ্যই এখানে আমরা ট্রিটমেন্টের পাশাপাশি প্রিভেনশনের দিকে অনেক বড় আকারে কাজ করছি। সো প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এটা আমরা সবাই বলি, সবসময় বলি, কিন্তু এটা আসলে কতটুকু আমরা আমাদের লাইফে প্র্যাকটিস করছি সেইটা কিন্তু ঠিক অ্যাকুরেটলি আমরা ডায়াগনোসিস করতে পারছি ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকাতে। সো এই ধরনের ধারাকে অব্যাহত রাখার জন্য কিছু ডায়াগনস্টিক ডিভাইস জার্মান বেসড টেকনোলজি নিয়ে ইউরোপিয়ান ওয়েলনেস গঠিত হয়েছে। সো এখানে অনেক ধরনের যেরকম আমাদের ল্যাবরেটরি ডায়াগনস্টিক প্রসিডিউরের ফ্যাসিলিটিস আছে, তার সাথে কিছু ডায়াগনস্টিক ডিভাইস আছে অ্যাডভান্স, যেগুলো দিয়ে আমরা অনেক সময় বিফোর ডায়াগনোসিস যে আপনার বডিতে কোন ধরনের অসুখ হতে যাচ্ছে অথবা কোন ধরনের অসুখের জন্য আপনি রিস্কি, হাই রিস্ক ফ্যাক্টর, সেই জিনিসগুলো আমরা এখানে ডিটারমাইন করতে পারছি, যেটা আপাতত এখন পর্যন্ত আর কোথাও নেই। এবং তার মধ্যে কিছু কিছু ডিভাইস আমাদের এফডি অ্যাপ্রুভড, কিছু কিছু ডিভাইস হয়তো বা এফডি অ্যাপ্রুভড না, কিন্তু তাতে কিছুই আমরা মনে করি যে প্রবলেম হচ্ছে না, কারণ এটা 1963 সাল থেকে জার্মানিতে খুব সাকসেসফুলি পেশেন্টদের কাজ করছে। আর আমাদের এখানে আমরা যত পেশেন্টদের কাজ করেছি আমরা সাকসেসফুল। সো ডায়াগনোসিসের ক্ষেত্রে সবাই মনে করি যে আমরা যেটা নর্মাল প্রসিডিউর, যে একজন ডক্টরের কাছে যাচ্ছি, আমাদের কমপ্লেইনগুলো বলছি, দেন ডক্টর আমরা যারা আছি তারা পেশেন্টদের ব্লাড টেস্ট দিচ্ছেন অথবা এক্স-রে দিচ্ছেন অথবা সোনোলজি দিচ্ছেন, যেটাই দিচ্ছেন না কেন। সো দিস ইজ আ ইনভেসিভ প্রসিডিউর এবং এটা তখনই ডায়াগনোসিস হয় যখন আপনি অলরেডি একজন রোগী হয়ে গিয়েছেন। এক্সাম্পল যদি আমি বলি কোলেস্টেরলের কথা, কোলেস্টেরল তখনই বেশি আসবে ব্লাডে যখন অলরেডি আপনার ব্লাড সার্কুলেশনে লিপিড অথবা ফ্যাটগুলো চলে এসেছে কাইলোমাইক্রন থেকে, সেটা আরও অ্যাডভান্স স্টেজে টিজিতে পরিণত হয়েছে অথবা ম্যাচিওর কোলেস্টেরলে পরিণত হয়েছে, তখনই কিন্তু আপনি ব্লাডে আপনার কোলেস্টেরল বেশি আছে কিনা এটা দেখতে পাচ্ছেন। কিন্তু আমাদের ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকাতে যে ডায়াগনস্টিক ডিভাইস অথবা মেশিনসগুলো আছে, ওগুলো যদি আমরা খুব উইদিন 5 মিনিটস, কিছু মেশিন আছে উইদিন 15 মিনিটস পুরো বডির একটা স্ক্যান চলে আসে। সেখানে হয়তো বা আপনার কোলেস্টেরল নর্মাল, কিন্তু আমরা আপনার ব্লাড ফ্লো দেখতে পারবো, আমরা আপনার এনার্জি লেভেল দেখতে পারবো, আমরা আপনার স্লিপিং প্যাটার্ন দেখতে পারবো, আমরা আপনার হরমোনাল ইমব্যালেন্স দেখতে পারবো। সো এগুলোর কোনোটা যদি ইমব্যালেন্স থাকে, লাইক আমি যদি এক্সাম্পল বলি, আমরা যদি হরমোনাল ইমব্যালেন্স মানে গেস করতে পারি যে আপনার বডিতে হরমোনাল ইমব্যালেন্স হওয়ার একটা পসিবিলিটিস আছে, তাহলে কিন্তু এটাও কিন্তু কোলেস্টেরল অনেক সময় বাড়িয়ে দেয়। টেস্টোস্টেরন হরমোন, কিছু কিছু হরমোন কিন্তু কোলেস্টেরল বাড়ানোর জন্য দেয়। সো আমাদেরকে আসলে এটা কেন বলছি বারবার আমি অ্যাডভান্স, যে আমরা ল্যাবে যেটা করছি ডায়াগনস্টিক প্রসিডিউর, ব্লাড দিয়ে কোলেস্টেরল দেখছি, সেটা আমি এখানে আপনার কোলেস্টেরল বডিতে ইন ফিউচারে জমে যাওয়ার অথবা বেড়ে যাওয়ার টেন্ডেন্সি আছে কিনা সেটা বুঝতে পারি থ্রু এ হোল বডি স্ক্যান অ্যান্ড ইয়োর ক্লিনিক্যাল হিস্ট্রি, তারপরে আপনার লাইফস্টাইল, আপনার ফুড হ্যাবিট, এভরিথিং আমরা এখানে কাউন্ট করছি। এবং এইগুলো আমরা যেরকম হিস্ট্রি নিচ্ছি পেশেন্টের কাছ থেকে, সেরকম ডিভাইসের মাধ্যমে প্রমাণ করেও দিচ্ছি যে হ্যাঁ এই প্রবলেমগুলো আপনাদের আছে। সো এটা খুবই অ্যামেজিং আমার কাছে মনে হয় এই প্রসিডিউরগুলো আমরা যেগুলো এখানে নিয়ে এসেছি।
সো এই প্রসিডিউরগুলো অনেকগুলো আছে, তার মধ্যে আজকে আমি যেটা নিয়ে কথা বলবো, আমার টপিকে চলে আসছি, দিস ইজ বায়োমেডি স্ক্যান। সো বায়োমেডি স্ক্যান যদি এমন একটি প্রসিডিউর যেখানে আসলে আমরা 10 থেকে 15 মিনিট সময় নিই আপনার পালস ভ্যারিয়েবিলিটি অথবা পালস রেটের আপ ডাউনকে ডিটেক্ট করে, টেকনোলজিটা এমনভাবে ইউজ করা হয় যে আপনার শরীরের পুরো একটা স্ক্যান হয়ে যায়, যে আপনার বডির আসলে টোটাল ব্যালেন্সিং সিস্টেম। আমরা যদি মেডিকেল পার্সপেক্টে যারা আছি তারা যদি একটু আমাদের ফিজিওলজি চিন্তা করি, আমরা ওখানে একটা জিনিস পড়েছিলাম হোমিওস্ট্যাসিস। বডির মধ্যে সবসময় হোমিওস্ট্যাসিস মেনটেন হচ্ছে কিনা। হোমিওস্ট্যাসিস মানে হচ্ছে আপনার বডির নর্মাল ব্যালেন্সিং। সো এটা কিন্তু আমরা আমাদের মেডিকেল লাইফে সেকেন্ড ইয়ার থেকে পড়ে আসছি যে হোমিওস্ট্যাসিস মেনটেন হতে হবে, আদারওয়াইজ বডির যদি হোমিওস্ট্যাসিস কোনোভাবে কোনো জায়গায় ব্রেক থ্রু হয় তখনই কিন্তু মানুষ একটা ডিজিজ প্রোগ্রেশনে চলে যায়। ইমরান হাসান লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ ফর ওয়াচিং মি হিয়ার। ওকে, সো হোমিওস্ট্যাসিস মেনটেন হচ্ছে কিনা বায়োমেডি স্ক্যান দিয়ে মেইনলি আমরা এই জিনিসটা দেখি। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা কিন্তু ল্যাব টেস্ট করে বলতে পারবো না যে আপনি হোমিওস্ট্যাসিস মেনটেন করছেন কিনা। আপনার ক্লিনিক্যাল হিস্ট্রি হয়তো বা এখন আপনার কোনো সিমটমস নাই, কিন্তু আপনার বডির ভেতরে যে অলরেডি চেঞ্জেস শুরু হয়ে গেছে ওইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না টিল আমরা এই টেস্টটা করছি। তো আমার কাছে এটা খুবই একটা উপকারী ডায়াগনস্টিক টুল মনে হয়, এবং আমার কাছে মনে হয় যে যখনই একটা মানুষ, আমি আগে আমার অনেক ভিডিওতে বলেছি যে 25-এর পরে এজিং প্রসেসে চলে যায়। সো এজিং প্রসেস যখন শুরু হয়, সো আফটার 25 ম্যাক্সিমাম 30, এরপর থেকে প্রতিটা মানুষকে অন্তত বছরে একবার বা 6 মাসে একবার এই ধরনের কোনো টেস্ট করার যদি সুযোগ থাকে যে আপনার ইন্টারনাল চেঞ্জ কতটুকু হচ্ছে, এবং সাথে সাথে যদি আপনি কারেক্ট করতে পারেন, সো দেয়ার ইজ মাচ পসিবিলিটিস যে আপনি যে কোনো সিস্টেমিক ডিজিজে ভুগবেন না, বা ডিজেনারেটিভ ডিজিজ যেগুলোকে বলি, যেরকম কোলেস্টেরলের আধিক্য বলতে পারেন, ক্রনিক কিডনি ডিজিজ বলতে পারেন, ইভেন স্লিপিং ডিসঅর্ডার, এগুলো খুব কমন ইদানিং বাংলাদেশে আজকাল, স্ট্রেস ডিসঅর্ডার, অ্যাংজাইটি ডিসঅর্ডার, ডায়াবেটিস, হাইপারটেনশন। সো এই জিনিসগুলো যদি আপনি আগে থেকে জেনে যেতে পারেন যে আমার বডির ব্যালেন্সটা আসলে ঠিক নেই, তখনই কিন্তু আপনি ওই স্পেসিফিক জায়গায় কাজ করে কেন ঠিক নেই আমরা সেটা বলে দিব। সো আমাদের ডিভাইসের থ্রুতে এবং আমাদের টেকনোলজির যে নলেজ আমরা স্টেম সেল প্র্যাকটিস করে পেয়েছি, সো আমরা কিন্তু আপনাদেরকে বলে দিব যে এই জায়গাটায় আপনাকে কাজ করতে হবে, এই জায়গাটা আপনার ইমপ্রুভ করতে হবে, এই জায়গাটা আপনার ট্রিটমেন্টের এখনই দরকার আছে, সো দ্যাট ফিউচারে আপনি ডিজিজ না হয়ে যান, ডিজিজ পার্সন না হয়ে যান। সো এই অ্যাডভাইসগুলো যদি আপনারা আপনাদের ডেইলি লাইফে ফলো করেন, সো আপনি কিন্তু যে কোনো সিস্টেমিক ডিজিজ থেকে প্রিভেনশন নিতে পারছেন। সো খুব ইম্পর্টেন্ট, কারণ অ্যাকুইট ডিজিজ কিছু হলে আমরা জানি যে কোনো ক্রনিক ডিজিজ শরীরে থাকলে, এক্সাম্পল যে আমরা এখন করোনা প্যান্ডেমিকের কথা বলি, আমরা যদি একটু খেয়াল করে দেখি, করোনা এখন অনেকেরই হচ্ছে, কিন্তু তারাই বেশি সাফার করছেন যাদের অলরেডি কোনো সিস্টেমিক ডিজিজ আছে, যেরকম কারো লাং ডিজিজ হতে পারে, কারো হার্ট ডিজিজ হতে পারে, ইসকেমিক হার্ট ডিজিজ যারা ভুগছেন তাদের, ক্রনিক কিডনি ডিজিজ, এই ধরনের পেশেন্টগুলো কিন্তু করোনাতে অনেক বেশি সাফার করছেন, এবং ডেথ রেট তাদের ক্ষেত্রে অনেক বেশি, রাদার দেন যারা হয়তো বা একটু বয়স্ক কিন্তু কোনো সিস্টেমিক ডিজিজ নাই, তারা কিন্তু অনেক মানে তাড়াতাড়ি রিকভার করে যাচ্ছে, এবং তাদের ক্ষেত্রে কিন্তু ডেথ রেট অনেক কম। সো বুঝতেই পারছেন যে সিস্টেমিক ডিজিজ আসলে বডিতে যদি একবার ঢুকে যায় তাহলে সেটাকে আসলে রিকভার করার চেয়ে যেন না ঢুকে সেটার উপর ইম্পর্টেন্স দেওয়া অনেক বেশি জরুরি। একটা কোয়েশ্চেন নিয়ে নিচ্ছি, সুলতান রয় টেস্টের নাম কি? ওকে, এটা বায়োমেডি স্ক্যান। আমি প্রথমে বলেছি এই টেস্টের নাম হচ্ছে বায়োমেডি স্ক্যান। মানে বায়ো মানে আপনার বায়োলজিকে এখানে ধরা হয়েছে, মেডিকেল মানে সাইন্টিফিক ইস্যুতে মেড নেওয়া হয়েছে, সো মেডিকেলের মেড, স্ক্যান মানে আপনার একটা হোল বডি হোমিওস্ট্যাসিস স্ক্যান করছি আমরা। সো দ্যাটস ওয়াই নামকরণটা এভাবে হয়েছে বায়োমেডি স্ক্যান। সো আজকে আমি ইন্ট্রোডাকশন দিলাম, আমার বায়োমেডি স্ক্যানের রেকর্ডিং আছে অলরেডি ফেসবুকের পেজে, আপনারা সেখানে যেতে পারেন যদি আছে কোনো ইনফরমেশন আমি মিস করি হয়তো বা ওখানে সেটা পাবেন। আর আমরা সব একটা ধারাবাহিকতা মেনটেন করছি যে প্রথমে রেকর্ডিং করছি, তারপরে আমরা আবার লাইভে যাচ্ছি। সো রেকর্ডিং দেখার পরে যদি কারো মনে কোনো কোয়েশ্চেন আসে, সো দ্যাট আমি সেটা আনসার করতে পারি এবং কোনোভাবে আমার কোনো ইনফরমেশন মিস না হয়ে যায়। সো বায়োমেডি স্ক্যানে আমরা যেটা করি, ইটস আ ভেরি সিম্পল ডিভাইস। একটা আপনি প্লিজ পেশেন্টকে ফোকাস করেন, থ্যাংক ইউ। একটু যদি খেয়াল করে দেখেন,
আমরা একটা সো আমি মিস্টার মারুফ আমাদের ডেমো পেশেন্ট, আমি দেখাচ্ছি। আমরা এখানে জাস্ট হাতে 2টা লিড লাগিয়েছি, দ্যাটস ইট। আমরা কিন্তু ওনার সাথে আরো কোনো রকমের ইনভেসিভ প্রসিডিউরে যাইনি। এই লিড 2টা আমরা পরে কানেক্ট করব আমাদের মেশিনে এবং আমাদের ল্যাপটপে অলরেডি আমাদের ফাংশন এভাবে করা আছে। আমরা সফটওয়্যার ইউজ করছি যে এখান থেকে পালস রেটটা ওখানে যাবে এবং সেখান থেকে তারা পুরো বডির স্ক্যানিংটা করতে পারবে। সো এভাবে ল্যাপটপটা ফাংশনিং করা। সো সেই ক্ষেত্রে আমাদের উনাকে কিন্তু কোনো কিছুই করতে হচ্ছে না। সিস্টেমটা হচ্ছে যে উনি জাস্ট এভাবে রিল্যাক্স হয়ে বসে থাকবেন, 2টা লিড লাগাবেন ইসিজি লিডের মতো অ্যাডজাস্টেড, এবং যেই 10-15 মিনিট ওনার পালস ভ্যারিয়েবিলিটি আমরা রেকর্ড করব আমাদের সফটওয়্যারে। টিল দেন উনি খুব কাম, কোয়াইট এবং রিল্যাক্স থাকবেন, সো দ্যাট কোনো কারণে পালপিটেশন বা এগুলো না থাকে। খুব ইম্পর্টেন্ট যে যদি কোনো পেশেন্টের পালস রেট 80-র উপরে অথবা 85-এর উপরে চলে যায়, ওইসব পেশেন্টের ক্ষেত্রে আমরা এই জিনিসটা পরে করি যখন তার পালস রেটটা রেগুলার হয় সেই তাদের জন্য, বিকজ ইটস এ ভেরি সফিস্টিকেটেড ডিভাইস। পালস রেট রেগুলার না হলে এটা ঠিকমতো আর আপনাকে রিডিং দিবে না। সো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, সো দ্যাট যে ডক্টর আগে কনসাল্ট করে নেন, কোনো পালসটা চেক করে নেন যে পালসটা রেগুলার আছে কিনা এবং পালস রেটটা উইদিন নর্মাল লিমিটের মধ্যে আছে কিনা। সেটা যদি থাকে তো পেশেন্ট ইজ ফিট ফর দিস এক্সামিনেশন, দ্যাটস অল। আপনি প্লিজ মেশিনে আমার ল্যাপটপে ফোকাস করেন। সো আমরা 10 মিনিট সময় নেই, 10 মিনিট সময়ে পুরা পালসটা আসলে রেকর্ডিং হয়ে যায়। সো আমি ওই রেকর্ডিংয়ের জন্য 10 মিনিট আর এখন নিচ্ছি না, ডিরেক্টলি একটা রেজাল্টে চলে যাচ্ছি, যে রেজাল্টটা আমাদের এখানে আগে থেকে আমরা একটা পেশেন্টের করে রেখেছিলাম। সেটা জাস্ট একটা ডেমো দেখাচ্ছি। ডেমোটা এরকম হবে যে আসলে আমরা এই বায়োমেডি স্ক্যান করে একটা পেশেন্টকে বলছি যে হোমিওস্ট্যাসিস দেখছি, কিভাবে দেখছি। সো এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনার ইসিজির মতো কতগুলো কার্ভ। সো দিস ইজ ডেফিনেটলি রিডিং হিজ হার্ট রেট আর পালস রেট। সো এটাকে অ্যানালাইসিস করে সফটওয়্যার ওর নিজের মতো করে একটা রেজাল্ট দিয়েছে, যেটা আমরা অনেক ক্ষেত্রে সব পেশেন্টদের ক্ষেত্রে মিলিয়ে দেখেছি যে বাস্তবে 99.99% অ্যাকুরেসি আছে। সো দ্যার ইজ নো ডাউট যে এখানে আসলে অ্যাকুরেসি আছে এবং এটাতে আমরা খুব সফল রেজাল্ট পেয়েছি। ওকে, সো প্রথমে আমরা কি কি দেখি এখানে, আমি যদি দেখি যে প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে অ্যাডাপ্টেশন বলে একটা কথা আছে। আমরা এখানে একটু ফোকাস করি। ওকে, এখানে অ্যাডাপ্টেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো পার্সেন্টেজ আছে, 27, 26, 27, 49, 32। সো ওনার অ্যাডাপ্টেশন কি সেটা আমাদেরকে দেখতে হবে। সো ওনার এটার মধ্যে যেটা আমরা নিব সেটা নিব হচ্ছে আমাদের একটা অ্যানালাইসিস টুল আছে সেটা করে, এবং আমি দেখতে পাচ্ছি ওনার জন্য ক্যাটাগরি বি। সো উনি হচ্ছে ভেজিটেটিভ রেগুলেশনে আছেন, মানে ওনার যে অ্যাডাপ্টেশন বলতে আমরা কি বুঝি, আমরা বলবো যে বডিতে যখন হোমিওস্ট্যাসিস মেনটেন হয় ঠিক মতো, তখন বাইরে থেকে যে কোনো আপনি মেডিসিন নিয়ে টক্সিনস যদি আননোয়িংলি আপনার বডিতে চলে আসে, আপনার বডির রেসপন্স অ্যাডাপ্টেশন কিন্তু উনার নিজের সাইকোলজিক্যাল অ্যাডাপ্টেশন ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে উনার বডি যে কোনো ফরেন পার্টিকেল, সেটা ব্যাড হোক অথবা গুড হোক, তার প্রতি তার রেসপন্সটা কতটুকু। সো একটা সুস্থ মানুষের আসলে মিনিমাম 50% অ্যাডাপ্টেশন থাকা উচিত, তাহলে আমি বলবো যে তার অ্যাডাপ্টেশন খুব ভালো, অ্যাটলিস্ট নর্মাল রেঞ্জে আছে। 50-র উপরে 75% অথবা 80% হলে আমরা বলবো তার, সাধারণত অ্যাথলেটস যারা থাকেন, যারা অনেক মেনটেন্যান্স ডায়েটে থাকেন, যারা লাইফস্টাইল অনেক ভালোভাবে মেনটেন করেন, যাদের স্লিপিং প্যাটার্ন খুব ভালো, তাদের আমরা 80-85% অ্যাডাপ্টেশন পেয়ে যাই। সো তাদের ক্ষেত্রে তাদের বডি খুবই হাইলি রেসপন্সিভ টু এনি ফরেন বডি, যেরকম খারাপ জিনিসের জন্য রেসপন্সিভ, যে তাদের ইমিউন সিস্টেম খুব ভালো, আবার ভালো জিনিসও তারা খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে এক্সাম্পল, আপনি ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন নিচ্ছেন, আমি এটা খুব সবসময় এই উদাহরণটা দিই এই জন্য, কারণ আমরা অনেকেই ইদানিং ভিটামিন ডি এবং ক্যালসিয়াম চেক করে নিজে নিজে এটা ইম্পর্টেন্স বুঝতে পেরেছি এবং সাপ্লিমেন্ট নিতে শুরু করে উইদাউট এনি ডক্টর কনসালটেশন।
সো ভিটামিন ডি এবং ক্যালসিয়াম যখন আপনি নেন, তারপরও আপনি দেখেন যে যেই কারণটাতে নিচ্ছেন কারণটা ইমপ্রুভ হচ্ছে না। কেউ কেউ নেন যে অস্টিওপোরোসিস বা হাঁটু ব্যথা, এসব কারণে, কেউ কেউ নেন স্লিপিং ডিসঅর্ডার, কেউ কেউ ক্যালসিয়াম নেন মনে করেন হার্টটাকে শক্ত করছি, বাট ইটস নট ওয়ার্ক ইন দ্যাট ওয়ে। সো আপনাকে দেখতে হবে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি আপনি যে নিচ্ছেন সেটা আপনার বডি কতটুকু অ্যাবজর্ভ করতে পারছে, মেটাবলিজম কতটুকু হচ্ছে, নাকি এক্সক্রিশন হয়ে বের হয়ে যাচ্ছে, নাকি বডি বুঝতে পারছে না যে সামথিং ইজ কামিং, কোনো সাপ্লিমেন্ট আসছে সেটাকে অ্যাডাপ্ট করতে হবে, বডিতে কতটুকু প্রয়োজন সেটাকে রাখতে হবে, বাকিটা এক্সক্রিশন করতে হবে। সো এই জিনিসটা হচ্ছে হোমিওস্ট্যাসিস। সো এই জিনিসটা যদি ঠিক না থাকে, ঠিক তেমনিভাবে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া যদি আপনাকে অ্যাটাক করে, আপনার বডির ইমিউন সিস্টেমকে রেকগনাইজ করতে হবে যে দিস ইজ নট গুড ফর মাই হেলথ। সো আমাকে এটাকে ইনজেকশন প্রক্রিয়ার মাধ্যমে সরিয়ে দিতে হবে। কিন্তু বডি যদি না বোঝে, সেটা হচ্ছে বডির অ্যাডাপ্টেশন ইজ ব্যাড। সো এই পেশেন্টটা যেটা ডেমো পেশেন্ট, সেটা ছিলেন এই ভদ্রলোকের ভেজিটেটিভ রেগুলেশনে ছিল, সো 26% ওনলি। সো উনি অ্যাডাপ্টেশন ওয়াজ ভেরি ব্যাড ফর হিম। সো আমরা এই টেস্টটা করে তার ক্লিনিক্যাল হিস্ট্রি নিয়েছি, আগেও কিছু নিয়েছি। আমরা দেখেছি যে ওনার আসলে লাইফস্টাইল খুব একটা ভালো না, হি ইজ আ বিগ বিজনেসম্যান, এবং ঘুমের টাইমটাও ঠিক নেই, খাওয়ার হ্যাবিটটাও ঠিক নেই, হি ওয়াজ সাফারিং ফ্রম সাম ইসকেমিক হার্ট ডিজিজ, সাম লিভার ডিজিজ। সো এসব কারণে তার বডির হোমিওস্ট্যাসিসটা আসলে মেনটেন হয়নি। সো ইট ভেরি ক্লিয়ারলি আমি আবারও বলছি যে এই 1 নম্বর পয়েন্ট আমরা দেখি যে আপনার হোমিওস্ট্যাসিস মেনটেন আছে কিনা, সো দ্যাট আপনি কিভাবে আপনার বডিকে রেডি করবেন। যদি মেনটেন না হয়, এখন কোয়েশ্চেন আসতে পারে যে যদি মেনটেন না হয় তাহলে আমরা কিভাবে এটা মেনটেন করবো। ডেফিনেটলি উই আর হিয়ার ফর দ্যাট। আমরা এই জন্য এখানে আছি যে আমরা আপনাকে হেল্প করব যে আসলে কোথায় আপনার ইমব্যালেন্সটা, কেন হোমিওস্ট্যাসিস মেনটেন হচ্ছে না, এবং সেই জায়গাটায় আমরা ট্রিটমেন্ট দিই। এবং এই হোমিওস্ট্যাসিসে আমরা বাড়িয়েও দিচ্ছি, সেরকমও আমাদের ফলো আপ পেশেন্ট, যখন একটা পেশেন্টকে নিয়ে আমরা ডিল করি, তার ট্রিটমেন্টে 3 মাস বা 6 মাস পর আমরা আবার ফলো আপ করি, তখন আমরা দেখি যে না, ইট ইজ ইনক্রিজিং, তার মানে ট্রিটমেন্ট ইজ ওয়ার্কিং। এবং পেশেন্টকে আমরা শুধু ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দেই না, আমরা পেশেন্টকে হোম এডুকেটেড করে দিই, সো দ্যাট উনি সারা জীবন ভালো থাকেন। আমাদের কখনোই উদ্দেশ্য থাকে না পেশেন্ট বারবার হসপিটাল ভিজিট করুন। সো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান আমরা কি দেখতে পাচ্ছি, যদি দেখি এটা টেনশন ইন্ডেক্স বলি। সো দিস ইজ অলসো, ইটস অ্যাবাউট অলসো ব্যালেন্স। সো এখানে আমি একটু দেখি যে আমার অনেকগুলো ব্যালেন্স, এগুলো হচ্ছে আমাদের রেফারেন্স ভ্যালু, অ্যান্ড দিস ইজ ওই ডেমো পেশেন্টের রেজাল্ট। তো রেফারেন্স ভ্যালুর সাথে যে পিকচারটা আমার মোর ক্লোজ টু, সেইটাই তার রেজাল্ট। সো এই পিকচারটা তার রেজাল্ট, এবং এটা মোর ক্লোজ টু দিস। সো আনস্টেবল ভেজিটেটিভ রেগুলেশন। সো দিস ইজ অনলি ফর টেনশন ইন্ডেক্স বলছি, দিস ইজ অনলি ফর ব্রেইন। সো আমি বডির হোমিওস্ট্যাসিস দেখেছি এতক্ষণ, এখন আমি শুধু ব্রেইনেরটা দেখছি ইন্ডিভিজুয়ালি, কারণ ব্রেইন আমাদের সব ধরনের সিগন্যাল দিচ্ছে। সো ব্রেইনের হোমিওস্ট্যাসিস মেনটেন হচ্ছে কিনা সেটা দেখাটাও ইম্পর্টেন্ট। সো এই জন্য আমরা ব্রেইনটা দেখছি। সো ইটস অলসো সেম অ্যাজ হিজ বডিজ হোমিওস্ট্যাসিস, যে আনস্টেবল, ওটাও ভালো ছিল না, এটাও ভালো নেই। সো ডেফিনেটলি আনস্টেবল, যেটার ব্যালেন্স থাকা উচিত ছিল 35 থেকে 145 এর মধ্যে, সেখানে ওনার মাত্র 5.4 আর সামথিং, আর 380 যদি আমরা পয়েন্ট না করি তাহলে 380 অনেক বেশি। সো দ্যাট এটাকে কমাতে হবে। সো মেন্টাল স্ট্রেস ওনার অনেক বেশি, এটাকে কমাতে হবে। সো কেন স্ট্রেস, কি কারণে স্ট্রেস, সবসময় মেন্টাল স্ট্রেস সবারই কম বেশি থাকে, কিন্তু বডিতে যদি কোনো ডিজিজ থাকে সেখান থেকেও কিন্তু আমরা যেটাকে বলি যে টেনশন স্ট্রেস হয়। সো বা স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার হয়, বা সেখানে ফ্রি রেডিক্যাল রিলিজ হয় যদি স্ট্রেস থাকে। বডির কোনো ডিজিজ প্রোগ্রেশন থাকলে, যদি আপনি মানসিকভাবে সুস্থ থাকেন কিন্তু বডির কোনো ডিজিজ থাকে, তখনও কিন্তু বডিতে ফ্রি রেডিক্যাল রিলিজ হয়। সো ফ্রি রেডিক্যাল যখন রিলিজ হয় তখনই কিন্তু আপনার সেল ড্যামেজ শুরু হয়ে যায় এবং হোমিওস্ট্যাসিস ব্রেকডাউন হয়। এই জন্য আপনাকে সবসময় শুধু টেনশন বলতে যে আপনি টেনশন এই মুহূর্তে করছেন কি করছেন না, এটা কিন্তু সেটা রিপ্রেজেন্ট করে না। এটা রিপ্রেজেন্ট করে যে আপনি অ্যাজ এ হোল আপনার ব্রেইন আনস্টেবল হয়ে আছে। কেন আছে সেটা রুট কজটা আমরা আইডেন্টিফাই করি, যে তার কোনো ডিজিজ আছে কিনা, তার স্লিপ ডিসঅর্ডার আছে কিনা। যদি এগুলো কিছু না থাকে তাহলে তার লাইফস্টাইল কিরকম, ডেফিনেটলি ওগুলোকে চেঞ্জ করতে হবে যতটুকু সম্ভব। সবসময় পুরাটা সম্ভব হয় না, যতটুকু সম্ভব
আমি সবসময় বলি, কারণ যে বিজনেসম্যান তার তো টেনশন থাকবে, সে স্ট্রেস আপনি কিভাবে দূর করবেন। সো লেটস ফাইন্ড যে ওনার স্ট্রেস অ্যাটলিস্ট যেন রাতের ঘুমানোর সময়টা না থাকে, ওটাকে উনি যেন টাইমলি ঘুমাতে পারেন। সো ওই জিনিসগুলোকে আমরা ট্রিটমেন্ট করতে পারি, ওগুলো আমাদের হাতের মধ্যে, এবং সেটা করে আমরা এইটাকে একদম স্টেবল এই ব্লুতে নিয়ে চলে আসতে পারি, যেটা আপনার বডির জন্য পারফেক্টলি হোমিওস্ট্যাসিস মেনটেন করবে। ওকে, এটা আমাদের থার্ড অবজারভেশন হচ্ছে যে আপনার ফুল বডির এনার্জি লেভেল। সো ফুল বডির এনার্জি লেভেল যদি আমরা চিন্তা করি, এক্সাম্পল এই পেশেন্ট যেটা রিপোর্ট আমি আপনাকে দেখাচ্ছি, আমরা যেহেতু পেশেন্টের পার্সোনাল ইস্যুস অথবা তার পার্সোনালিটি মেনটেন করার জন্য আমরা পেশেন্টের নামটা বলতে পারবো না, বাট জাস্ট বলছি যে যেই পেশেন্টকে আমরা ট্রিট করেছি বা দেখেছি আগে, ট্রিট করার আগে এই টেস্টটা করে, এই ভদ্রলোক যথেষ্ট এনার্জেটিক। হ্যাঁ, উনি রাত 12টা-1টা পর্যন্ত কাজ করেন, উনি সকালে উঠে নামাজও পড়েন। সো ফ্র্যাঙ্কলি স্পিকিং, উনি যখন আমাকে ক্লিনিক্যাল হিস্ট্রি দিলেন, সো উনি যথেষ্ট এনার্জেটিক একটা পার্সন। সো এটা হচ্ছে উনার বাইরের হিস্ট্রি। হ্যাঁ, কিন্তু উনার বডির ইন্টারনাল এনার্জি কীরকম এটা কিন্তু উনি জানেন না। সো আমি কিন্তু এই টেস্টটা করে জেনে নিলাম যে উনার ইন্টারনাল এনার্জি কীরকম। সো ইন্টারনাল এনার্জি ইটস লুকস লাইক যে এটা হচ্ছে লো অর লেস দ্যান নর্মাল। সো পুরো নর্মাল না, এটা নর্মাল থেকে লো। তাহলে কোয়েশ্চেন আসতে পারে, ওই ভদ্রলোকে আমাকে কোয়েশ্চেন করেছিলেন যে আমি তাহলে এত কাজ কীভাবে করি, হাউ আই এম টু মাচ এনার্জেটিক। সো ইট মিনস উনি ওনার বডির এগেনস্টে কাজ করছে। ওনার বডির ডিম্যান্ড যতটুকু এনার্জি দিতে পারে তার চেয়ে অনেক বেশি উনি কাজ করছে। সো উনি বডির উপরে ওভারলোড করছে। বডিকে ওভারলোড যখন করবেন, বডির সেলের কিন্তু তখন একটা সময় তারা অনেক এক্সস্টেড হয়ে যাবেন। আপনি আপনার কথাই চিন্তা যদি করেন যে আমরা যখন আমাদের প্রতিদিন নিয়মের বাইরেও অনেক কাজ অনেক সময় করে ফেলি, মাঝে মাঝে আমরা টায়ার্ড হই, অনেকে আবার টায়ার্ড হন না, এটা তাদের সাইকোলজিক্যাল অ্যাডজাস্টমেন্ট উইথ দেয়ার ওয়ার্ক শিডিউল, কিন্তু এটা কিন্তু বডির অ্যাডজাস্টমেন্ট না। আপনার ইন্টারনালি, আপনি যদি এক্সটার্নালি এনার্জেটিক থাকতে চান, তাহলে আপনাকে ইন্টারনালিও বডিকে ওই লেভেলের এনার্জেটিক করতে হবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন এই পেশেন্টটার বডির এনার্জি লেভেল আর লো, আগের ছবিটার মতোই এখানে সেম জিনিস, যে এখানে তিনটা 6টা রেফারেন্স ভ্যালু, এবং এটা হচ্ছে পেশেন্টের রেজাল্ট। সো একটা হচ্ছে গ্রাফ আকারে, একটা হচ্ছে হিউমোরাল, মানে গ্রাফটা অন্যভাবে প্ল্যাটফর্ম করা, কিন্তু দুটো একই জিনিস। সো এনার্জি লেভেলটা যদি দেখেন, তো এই পেশেন্টের এনার্জি লেভেলটা শুড বি অ্যাটলিস্ট নর্মাল, মানে মাঝখানে অনেক পিক থাকবে, দুই পাশে ওয়েল ডিস্ট্রিবিউটেড থাকবে, যেটাকে আমরা বেল শেপেড বলি। সো বেল শেপেড মেনটেন করতে হবে এনার্জি, 24 আওয়ার এনার্জি লেভেল। যখন একটা পেশেন্টের ওয়েল বেল শেপ মেনটেন করে, তখনই কিন্তু তার আসলে এক্সটার্নাল এবং ইন্টারনাল এনার্জিটা ব্যালেন্সিং হয়। কিন্তু যখন আপনি এক্সটার্নালি অনেক কাজ করছেন, ইন্টারনালি দেখছেন আপনার একটা ওয়েল বেল শেপ মেনটেন করছে না, তার মানে আপনার বডির হোমিওস্ট্যাসিস ঠিক নেই। তো বডির নর্মাল ব্যালেন্স যদি না থাকে, আপনি যদি তার এগেনস্টে কাজ করেন, দীর্ঘদিন এভাবেই যদি প্র্যাকটিস করতে থাকেন, তাহলে ডেফিনেটলি আপনি একটা সেল ড্যামেজ এবং ডিজিজ প্রোগ্রেশনের দিকে চলে যাবেন। সো এগুলো আমরা সবসময় সেলুলার লেভেলে কথা বলি বা কোষের কথা বলি। অনেকে বলতে পারে যে আসলে কোষ এত ইম্পর্টেন্ট কেন, এটা জেনারেলি সবার জন্য বলছি যে আমার প্রত্যেকটা অর্গ্যান কিন্তু আমাদের বডি হচ্ছে ট্রিলিয়ন অফ সেলস বা কোষ নিয়ে গঠিত, এবং প্রত্যেকটা অর্গ্যান কিন্তু এই কোষের সমন্বয়ে গঠিত। কতগুলো কোষ মিলিয়ে কিছু টিস্যু হচ্ছে, এবং টিস্যু থেকে একটা অর্গ্যান হচ্ছে, লিভার, কিডনি, স্কিন, আইস, এভরিথিং। সো আমরা আসলে ওই সেলুলার লেভেলে কাজ করছি। সো আমরা সাধারণত প্রথমে যখন কনভেনশনাল প্র্যাকটিস করতাম, আমরা ওই অর্গ্যানটাকে টার্গেট করতাম। কিডনি ডিজিজ, ওকে, কিডনির রিলেটেড ইনভেস্টিগেশন দিতাম এবং কিডনির ট্রিটমেন্ট স্পেসিফিক্যালি দিতাম, কিন্তু আমরা চিন্তা করতাম না যে এর বিহাইন্ডে রুট অফ কজ কী ছিল, কেন পেশেন্টের কিডনি ডিজিজ হলো। ইজ ইট জেনেটিক্যাল, or is it overload of medicine, or is it from diabetes, or is it from any other source? সো এবং অনেকের আছে যে কোনো সিস্টেমিক ডিজিজ নাই, বাট সাডেনলি ক্রিয়েটিনিন ইনক্রিজিং, এরকম অনেক পেশেন্ট আমার কাছে এসেছে।
তো তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের রুট কজ কি, হ্যাঁ তারা অনেক বেশি কাজ করেন, পানি ঠিক মতো নিচ্ছেন না। সো এত বেশি কাজ যখন যারা করবেন তারা কিন্তু আপনার রেগুলার ইনটেক, ওয়াটার ইনটেক যেটা স্ট্যান্ডার্ড ওয়াটার ইনটেক 2.5 থেকে 3 লিটার সেটা নিতে পারেন না। তো সেখান থেকেও কিন্তু ডিহাইড্রেশন থেকে কিডনি ডিজিজ হতে পারে। অনেকের সেভারাল টাইমস অফ ইউটিআই হিস্ট্রি আছে, ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন। সো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সবসময় একটা অ্যাসেন্ডিং ইনফেকশন আমরা বলি। সো ইউটিআই হলেই আমাদের খুবই নর্মাল জেনারেল প্র্যাকটিস, বেশি করে ওই সময়টা অনেকে অনেক প্রচুর পানি খেয়ে সিপ্রোসিন খাচ্ছি, তারপর ইউটিআই ভালো হয়ে যাচ্ছে, দেন উই লিভ ইট। বাট ডোন্ট ডু দ্যাট, বিকজ যদি কারো ফ্রিকোয়েন্সি অফ ইউটিআই অনেক বেশি থাকে, লাইক বছরে 2বার বা 3বার হচ্ছে, তখনই তার কিন্তু চান্স থাকে কিডনি ডিজিজ হওয়ার। বিকজ ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইজ এ অ্যাসেন্ডিং ইনফেকশন। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আমরা বলি যে উপরের দিকে উঠে, হ্যাঁ অ্যাসেন্ডিং ইনফেকশন মানে উপরের দিকে উঠে। সো ইউটেরাইন টিউব দিয়ে স্লোলি কিডনির দিকে ডিরেকশন হয় এবং কিডনি তখন আস্তে আস্তে ড্যামেজ হওয়া শুরু করে। সো এই হিস্ট্রিগুলা কিন্তু, এবং এই এনার্জি লেভেল দেখে আমি তাকে পেশেন্টকে কোয়েশ্চেন করেছিলাম যে আপনি ডেইলি কতটুকু পানি খান। তো না, যে মানুষ এত কাজ করেন ডেফিনেটলি তারা ওরকম পানি খেতে পারেন না, তারা হয়তো বা 2 লিটার এক্সিড করেন কিনা খুব সন্দেহ, হয়তো মেন মিলের সাথে পানি খেতে পারছেন না। সো তাকে অ্যাওয়্যার করে দেওয়া যে না, আপনাকে অ্যাটলিস্ট এত লিটার যেটা আপনার জন্য রিকমেন্ডেড ওটা আপনাকে নিতে হবে, এবং এই এনার্জিটা আপনার এক্সটার্নাল এবং ইন্টারনাল এনার্জিটা লেভেলে নিয়ে আসতে হবে। তো এক্সটার্নাল কাজটাকে আমরা স্টপ করতে পারি না, ডিপেন্ড অন পেশেন্টস অকুপেশন, কি করছেন এইসবের উপর ডিপেন্ড করে, সেগুলো আমাদের কন্ট্রোলে নাই। তবে বডির যে ইন্টারনাল এনার্জি লো হয়ে আছে, এখানে আমাদের অনেক কাজ করা আছে। সো এইটার উপরে আমাদের অনেক ট্রিটমেন্ট প্রোটোকল আছে। সো আমরা সেগুলো আসলে তাদেরকে সাজেস্ট করি এবং পেশেন্টরা এতে যথেষ্ট উপকার পাচ্ছেন। ওকে, সো এটা হচ্ছে আমার হোল বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, হোল ডে 24 আওয়ার্স এনার্জি ডিস্ট্রিবিউশন। এরপরে যেটাতে আমি যাচ্ছি সেটা হচ্ছে আপনার সাইকো ইমোশনাল স্টেট। সাইকো ইমোশনাল স্টেট বলতে বুঝি যে আপনার সাইকোলজি কতটুকু আসলে ব্যালেন্সড ওয়েতে আছে। সো এই পেশেন্টটার যদি আমরা একটু খেয়াল করি, একইভাবে আমাদের এই রেজাল্টগুলো খুবই ইজি টু রিড, যে পেশেন্ট নিজেও বুঝতে পারে যে এগুলো হচ্ছে আমার রেফারেন্স ভ্যালু, এইটা আমার অবস্থা, সো কোনটার সাথে মোর। সো আমি দেখছি যে অ্যাকুমুলেটেড টায়ার্ডনেস এই পেশেন্টের। সো ডেফিনেটলি প্রথম থেকে আমি দেখে আসছিলাম যে এই পেশেন্টের আসলে অনেক ধরনের ডিজিজ কন্ডিশন না থাকলেও ওনার লাইফস্টাইল ওয়াজ নট মাচ গুড। এবং উনি এরপরে আমরা যখন আসলে উনি এতটাই নিজেকে সুস্থ মনে করেন, উনি কখনো হয়তো বা নিজের টেস্টও করাননি, তারপর আমরা যখন ডায়াগনোসিস টেস্টে গেলাম দেখা গেল যে ওনার কিডনিতে কিছু প্রবলেম আছে, একটু ফ্যাটি লিভার আছে, হ্যাঁ। সো এই জিনিসগুলো কিন্তু আমি আগে এই টেস্টটা করে তার স্ক্যান করে বুঝতে পেরেছিলাম যে তার এই প্রবলেমগুলো হতে পারে। স্পেসিফিক্যালি প্রবলেমগুলো হতে পারে চিন্তা করে যখন আমি ওই অর্গানগুলো টার্গেট করে ল্যাব টেস্ট দিলাম, তখন দেখলাম যে হ্যাঁ তার এই প্রবলেমগুলো আছে। বাট এই পেশেন্ট যদি এ ধরনের কিছু না করতো, নিজে না দেখতো, নিজের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি হতো না। এটা কিন্তু অ্যাওয়ারনেস তৈরি করার জন্য খুব ভালো, বিকজ আমরা যেগুলো ল্যাব টেস্ট দিই ডক্টররাই শুধু বুঝি রেজাল্টটা কি, বাট একটা পেশেন্ট কিন্তু বুঝে না যে এসজিপিটি, লিভার এসজিপিটি বাড়ছে, কতটুকু বাড়লে এটা অ্যালার্মিং আর কতটুকু তে যে আমার ট্রিটমেন্ট নিতে হবে। পেশেন্ট কিন্তু বুঝে শুধু রেফারেন্স রেঞ্জ ভ্যালু থাকে পাশে, এটা শুধু বুঝে যে ও আচ্ছা আমার রেফারেন্স রেঞ্জের মধ্যে আছে, এটা নেই, সো আমি ডিজিজ অথবা আমি ডিজিজ না। কিন্তু আসলে আমাদের ডক্টরদেরও সবসময় এত সময় থাকে না যে এক্সপ্লেইন করার, যে লাইক এক্সাম্পল এসজিপিটি যদি 53 পর্যন্ত নর্মাল হয়, কোনো পেশেন্টের যদি 52 থাকে, হ্যাঁ এক্সাম্পল, তখন পেশেন্ট কিন্তু এটাই একটা সামারি করে নেয় যে আমার তো নর্মাল রেঞ্জের মধ্যে আছে। সো 52 যদি আছে তার মানে আমার নর্মাল, সো আমার লিভারে কোনো প্রবলেম নেই। কিন্তু আমরা যেটা এভাবে রিড করি ডক্টররা, আমরা এখন যেটা রিড করছি যে 53 ইজ ইউর বর্ডার, হ্যাঁ হাইয়েস্ট বর্ডার, ম্যাক্সিমাম লেভেল 53। এবং এই পেশেন্টটা বলেন যে এই পেশেন্টটি হয় অ্যাট দ্য এজ অফ 35 বা 40, তার যদি এসজিপিটি 52 হয়, তাহলে আবার ওই একই কথা বলবো যে অ্যাসেন্ডিং, মানে এটা কিন্তু বাড়তির দিকে, হ্যাঁ ম্যাক্সিমামের দিকে যাচ্ছে। সো এনি টাইম ইট ক্যান ক্রস দ্য ম্যাক্সিমাম রেট। সো ম্যাক্সিমাম লেভেল যখন এক্সিড করবে তখনই কিন্তু লিভার ডিজিজের পেশেন্ট হয়ে যাচ্ছেন। সো তখন আমাকে লিভার ডিজিজের নর্মাল কনভেনশনাল ট্রিটমেন্ট দিতে হচ্ছে। সো সেটা না করে যখন আমি দেখছি যে 52 আছে,
সো এটা নিয়ার টু দ্য ম্যাক্সিমাম লেভেল, তখনই যদি একটা ট্রিটমেন্ট শুরু করে দিই লিভারটার আসলে কি প্রবলেম, কেন এনজাইমটা বেশি, ওই তার কি অতিরিক্ত কোনো ফিল্ট্রেশন ইস্যুস আছে কিনা। লিভার আমরা জানি যে বডির অনেক বড় ভাইটাল অর্গ্যান, সো এই অর্গানে যদি ফিল্ট্রেশনের ইস্যুস থাকে, কারণ সমস্ত কিছু মেটাবলিজম এবং ফিল্ট্রেশন লিভারে হচ্ছে, সো মেটাবলিজম হচ্ছে মেইনলি। সো যদি ইস্যুস থাকে মেটাবলিজমে, তাহলে কিন্তু ওখানেই আমরা ট্রিটমেন্ট শুরু করে দিই, সো দ্যাট এসজিপিটিটা ওই পেশেন্টেরই আমাদের ট্রিটমেন্টের পরে বা যে কোনো ট্রিটমেন্টের পরে এটা কমে আসে, সো ম্যাক্সিমাম রেঞ্জের কাছাকাছি না থাকে। কারণ এখন যদি 35-40তেই তার এসজিপিটি 42 হয়ে যায়, এসজিপিটি কিন্তু বাড়া মানে লিভার ডিজিজ না, ইট ইজ এ সিমটম যে আপনার এসজিপিটি বাড়ছে, এসজিওটি বাড়ছে, লিভার এনজাইমগুলো বাড়ছে, ইট মিনস লিভার ইজ নট ফাংশনিং পারফেক্টলি। এটা কিন্তু জাস্ট এটা একটা সিমটম, যেরকম আপনার ভেতরে বাইরে থেকে আমরা কিভাবে বুঝি, বাইরে থেকে বুঝি যে জ্বর আসছে, সো জ্বর ইজ নট এ ডিজিজ, জ্বর হচ্ছে একটা সিমটম। সেরকম লিভার এনজাইমগুলো টেস্ট করেও আপনি কিন্তু কনক্লুশনে আসতে পারবেন না যে আপনার লিভার পারফেক্টলি ওয়ার্কিং কি না। কনক্লুশনে তখনই আসতে পারবেন যখন আপনার সমস্ত এনজাইম ম্যাক্সিমামের কাছাকাছি থাকবে না, মিনিমামের কাছাকাছি থাকবে। সো ইটস ইম্পর্টেন্ট। এটা কেন বলছি, লিভারের এক্সাম্পলটা আসলে এখানে এই কারণে যে তার সাইকোইমোশনাল স্টেট যখন আমরা দেখছি যে অ্যাকুমুলেটেড টায়ার্ডনেস, সো আমরা যখন দেখছি যে অলরেডি এই যে তার টায়ার্ডনেসটা ব্রেইনে যে ডিপোজিট হয়েছে, সো ডেফিনেটলি সে তাড়াতাড়ি আরও বেশি, তার যেটা হয় সাধারণত এই ধরনের রিপোর্টের পেশেন্টগুলো খুব তাড়াতাড়ি মেমোরি লস অথবা আলজাইমার্সে ভুগেন। এটা কিন্তু বাংলাদেশে খুব কমন একটা ডিজিজ এখন হচ্ছে আফটার 50 or 55, বিশেষ করে ম্যান যারা আছেন, ছেলে রোগী, তাদের কিন্তু এটা বেশি হচ্ছে, বিকজ তারা অনেক কাজ করেন এবং তারা অনেক আউটগোয়িং, বাইরে যাচ্ছেন, অনেক হেভি মেটাল টক্সিনস তো নিচ্ছেনই বডিতে। স্মোকার যারা আছেন তাদের যাচ্ছে, ছেলেরাই বাংলাদেশের পার্সপেক্টিভ ছেলেরাই বেশি স্মোকিং করে, সো তারা কিন্তু অলরেডি টক্সিনস তাদের বডিতে ঢুকাচ্ছে। সাথে ওয়ার্ক রিলেটেড স্ট্রেস অথবা ওয়ার্ক রিলেটেড যে স্ট্রেস হয় সেখান থেকে যে ফ্রি রেডিক্যাল রিলিজ হয়, সেই স্ট্রেসের জন্য তাদের ব্রেন সেল ড্যামেজ হচ্ছে। তো তাদের কিন্তু খুব তাড়াতাড়ি এই আলজাইমার্স অথবা শর্ট টার্ম মেমোরি লসটা দেখা যায়। এবং এই রিপোর্টটা দেখে আমি পেশেন্টকে সচেতন করে দিতে পারবো যে আপনার এই ধরনের কোনো ইস্যুস হওয়ার পসিবিলিটিস আছে, সো এখন থেকেই টেক কেয়ার অফ ইউর সেলফ। সো ব্রেইনের টেক কেয়ার করার অনেক টেকনিক আছে, আমাদের ইউরোপিয়ান ওয়েলনেস উইল আমেরিকায় আছে। তারপরে নিউট্রিশনের কিছু এখানে ব্যাপার আছে, অবশ্যই কিছু কিছু ফুড আছে যেগুলো খেলে ব্রেনের সেলগুলো ভালো থাকে। আমাদের প্রত্যেকটা অর্গান স্পেসিফিক নিউট্রিশন আছে, এটাও খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু শুধু এখানে ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিই না, বারবারই বলছি যে হোম এডুকেটেড করে দিই। সো ওই নিউট্রিশনগুলো আমাদের এক্সপার্ট নিউট্রিশনিস্ট আছেন, তারা হেল্প করে। সো এভাবে আমরা আসলে সমন্বয়ে কাজ করি। তো এই জন্যই আমাদের এই সাইকো হিমোরাল স্টেট অর সাইকোইমোশনাল স্টেটটা জানাটা খুবই প্রয়োজন। সো নেক্সট যেটাতে আমি যাব, এটা হচ্ছে এই পুরা বায়োমেডি স্ক্যান যেই ডায়াগনস্টিক টুলটার কথা বলছি, তার সবচেয়ে অ্যাট্রাকটিভ পার্ট এই জন্য কারণ আমরা সবসময় এটাকে এভাবেই প্রমোট করছি বা পেশেন্টদেরকে বোঝানোর চেষ্টা করছি যে হোয়াট ইজ ইয়োর এজ। যখন আমি কাউকে জিজ্ঞেস করি আপনার বয়স কত, তখন ডেফিনেটলি ওকে একটা কোয়েশ্চেন নিয়ে নেই, ডাজ ইট হেল্প ইন ডিটেক্টিং ইউর এনার্জি লেভেল? ইয়েস অফকোর্স, আমি যেটা বলছিলাম একটু আগেই যে হ্যাঁ এটা হেল্প করছে এনার্জি লেভেল বোঝার জন্য। একটু আগে আমি আপনাদেরকে গ্রাফটাও দেখিয়েছি যে কীভাবে এনার্জি লেভেলটা এখানে বোঝা যায়। সো এইভাবে গ্রাফের থ্রুতে বোঝা যায় এবং হোল ডে আপনার এনার্জি, বাট নট ইউর এক্সটার্নাল এনার্জি। বারবার বলছি, আপনি বাইরে কিভাবে কাজ করছেন সেটা না, ইন্টারনালি আপনার এনার্জি কতটুকু আছে এবং বাইরে যা করছেন তার সাথে ব্যালেন্সড আছে কিনা এটা এখানে বোঝা যায়। সো ডেফিনেটলি এখানে হোল ডে এনার্জি ডিস্ট্রিবিউশন বোঝা যায়। ওকে, সো আমি আমার কথায় ফিরে আসি, যেটা বলছিলাম যে এই যে লেভেল অফ হারমোনাইজেশন আর এইজ অফ লিমিট অফ সার্ভে, যেটাকে আমরা বলছি বায়োলজিক্যাল এজ। সো যখন একটা পেশেন্টকে জিজ্ঞেস করি যে আপনার বয়স কত, ডেফিনেটলি পেশেন্ট বলেন, আমরা বলি সবাই আমাদের ক্যালেন্ডার এজটাই বলি যে আমরা কত সালে জন্ম নিয়েছি এবং সেই অনুযায়ী আমাদের বয়স কত। বাট হোয়াট ইজ ইউর বায়োলজিক্যাল এজ, এটা একটু ডিফারেন্ট টার্ম ইন বাংলাদেশ, কিন্তু রিজেনারেটিভ কনসেপ্টে এটা নতুন না।
বিকজ আমরা রিজেনারেটিভ মেডিসিন সেল নিয়ে কাজ করছি, সো বায়োলজি নিয়ে কাজ করছি, কোষ নিয়ে কাজ করছি। সো বায়োলজি, সেল, কোষ এগুলো নিয়ে যখন আপনি কাজ করতে যাবেন, ডেফিনেটলি আপনার সেল এজ সম্পর্কে জানতে হবে, যে আপনার কোষের বয়স কত, আপনার বডির বয়স কত। ক্যালেন্ডার এজের সাথে যদি আপনার বডির ইন্টারনাল কোষের বয়সের ম্যাচ না থাকে, ডেফিনেটলি আপনি খুব তাড়াতাড়ি একটা ডিজিজ প্রোগ্রেশনে চলে যাচ্ছেন, এটা ধরে নিতে হবে। বিকজ আমি প্রথমে বলেছি হিউম্যান বডি ইজ এ স্টোর হাউস অফ সেলস, ট্রিলিয়ন অফ সেলস নিয়ে হিউম্যান বডি গঠিত। সো যখন সেলগুলোর এজ ঠিক মতো থাকবে না, আপনার ক্যালেন্ডার এজের সাথে অ্যাটলিস্ট সমান থাকবে না, তার মানে তারা ড্যামেজ হয়ে গেছে। সো যদি আপনার বডি যেটা নিয়ে গঠিত সেইখানেই যদি ড্যামেজ চলে আসে, তাহলে অবশ্যই আপনি আশা করতে পারেন না যে আপনি সুস্থ আছেন অথবা আপনি ভালো আছেন। সো এটা অনেকেই মনে করে যে বায়োলজিক্যাল এজ দেখে আমার তো বাইরে থেকে কোনো সিমটম নাই, সো আমি হয়তো বা ভালোই আছি, বাট ইটস নট ট্রু দো। কারণ যদি আপনার সেলুলার এজ বেশি থাকে, ডেফিনেটলি আপনার বডিতে সেলের ড্যামেজ হয়েছে। এবং আমাদের আরেকটি ডায়াগনস্টিক টুল আমরা এর আগে দেখিয়েছিলাম, লাইফ ব্লাড অ্যানালাইসিস, সেটাতে আমরা আপনাদেরকে শো করেছিলাম যে আপনি নিজে কিভাবে দেখতে পারবেন যে আপনার সেলগুলা, কোষগুলা ড্যামেজ হয়েছে নাকি সুস্থ আছে। সো এটা হচ্ছে আপনার বায়োলজিক্যাল এজ দেখে আমি বুঝতে পারবো যে আপনার সেলের ড্যামেজ কতটুকু। এবং যদি কেউ দেখতে চান নিজের চোখে যে আসলে আমার বডির সেলের কি অবস্থা, আমরা সেটাকে আপনাকে লাইফ ব্লাড অ্যানালাইসিস যে আরেকটি ডায়াগনস্টিক টুল আছে সেটা দিয়েও দেখিয়ে দিতে পারবো। সো কেন এই দেখিয়ে দেওয়ার কথাটা বারবার বলছি, বিকজ সেলফ অ্যাওয়ারনেস যতক্ষণ না আসবে ততক্ষণ আপনি ডিজিজ প্রিভেনশনে কখনোই আগাতে পারবেন না। আপনি যদি বসে থাকেন যে আমার একটা ডিজিজ হবে, দেন আমি ডক্টরের কাছে যাব, দেন আমি মেডিসিন নিব, তারপর আমি সুস্থ থাকবো, এই আশাটা আসলে এখন এই কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে। কনসেপ্টটা এরকম যে আমি সুস্থ থাকা অবস্থায় একটা রেগুলার ফলো আপে থাকবো, কোনো কিছু হওয়ার টেন্ডেন্সি যদি আমার বডিতে থাকে তার আগেই আমি সেটাকে প্রিভেন্ট করব। সো এখন কিন্তু মেডিকেল সায়েন্সের কনসেপ্ট হচ্ছে এটা, দিস ইজ দ্য নিউ অ্যাডভান্স কনসেপ্ট, রাদার দেন যে একটা ডিজিজ হয়ে যাওয়ার পরে আপনি হসপিটাল বা ডক্টর ভিজিট করছেন। সো আমরা বাংলাদেশে অলরেডি কিন্তু অনেকেই এই জিনিসটা শুরু করেছেন, নতুন না, কারণ এখন অনেকেই বছরে একবার দেশের বাইরেও যাচ্ছেন হোল বডি চেক আপে, বা বাংলাদেশেও বিভিন্ন রিনাউন হসপিটালগুলোতে দেখা যাচ্ছে যে হেলথ চেক আপ প্যাকেজ করে দিচ্ছে। তারা কেন করছে? বিভিন্ন কর্পোরেট অফিসগুলোতে তাদের স্টাফ অথবা এমপ্লয়ীদেরকে তারা একটা ইয়ারলি হেলথ চেক আপ করছে। সো ওই ইয়ারলি হেলথ চেক আপে আসলে শুধু ওই ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট এগুলোই থাকছে, একটা রেগুলার এক্সরে থাকছে, যেটা তখন ধরা পড়ছে যখন একটা পেশেন্টের ডিজিজ আছে। কিন্তু তার সাথে যদি আমরা এগুলোকে একটা প্যাকেজ হিসেবে দিয়ে দিই যে আপনার ডিজিজ হওয়ার প্রবণতা কতটুকু এবং এখন থেকে আপনি প্রিভেন্ট করেন, তাহলে ওই হেলথ প্যাকেজটা আসলে সাকসেসফুল হয় আমার জন্য। সো আমার মনে হয় সবাই এটাতে অ্যাগ্রি করবে যে ডিজিজ হওয়ার আগে প্রিভেনশনটা জেনে নেওয়া। সো এই পেশেন্টের যেরকম ক্যালেন্ডার এজ ছিল 46, কিন্তু তার বায়োলজিক্যাল এজ যদি আমি বলি তাহলে এটা এসেছে 51 ইয়ার। সো 46 year was his calendar age and 51 year is biological age. So আমি বুঝতেই পারছেন যে 5 বছর অ্যাডভান্স বায়োলজিক্যাল এজ। 5 বছর অ্যাডভান্স মানে তার বডি ইন্টারনালি 5 বছর বুড়ো হয়ে গেছে অথবা বয়স হয়ে গেছে। একটা কোয়েশ্চেন নিয়ে নেই। ওকে, সাইকোলজিক্যাল স্টেটটা কি জানতে পারবো? হ্যাঁ, আমি একটু আগে আপনাকে দেখিয়েছিলাম যে সাইকো ইমোশনাল স্টেজ, একটু আগে আমি ভিডিওতে দেখিয়েছি আমার রেকর্ডে, যে এখানে সাইকো ইমোশনাল স্টেটটা আমরা বুঝতে পারি। ডেফিনেটলি যদি এখানে টায়ার্ডনেস থাকে আপনার সাইকোলজিক্যাল স্টেজ ভালো নেই, সো আমরা সেটা বুঝতে পারবো। আরেকজন কোয়েশ্চেন করেছেন, ডাজ ইট নিড এনি প্রি টেস্ট প্রিপারেশন লাইক এমটি স্টমাক অর আদার থিং? নো, থ্যাংক ইউ ফর দিস কোয়েশ্চেন। আমি প্রথমেই বলেছিলাম যে হ্যাঁ, প্রি প্রিপারেশন একটা লাগবে, সেটা হচ্ছে অনলি যে তার পালস রেট ভালো আছে কিনা। সো পালস রেট শুড বি ইন নর্মাল রেঞ্জ এবং রেগুলার রিদম। সো এই দুটো যদি থাকে তাহলে আমরা এই টেস্টটা করতে পারবো, আদারওয়াইজ এই টেস্টটা মাইট বি রং রেজাল্ট দিতে পারে। সো এই জিনিসটা স্টেবল না করে যাদের থাকে না,
তাদের আমরা এই টেস্ট করি না, অন্য কোনো টেস্ট করি। সো ডিপেন্ডস। আর যদি স্টেবল করে নেওয়া যায়, অনেক সময় অনেকে বাইরে থেকে অনেক কাজ করে আসেন, সো ওই মুহূর্তে হয়তো বা তার পালপিটেশন হচ্ছে, সো আমরা তাকে একটু রেস্ট দিই, তারা একটু বসে রিল্যাক্স হয়, দেন উই ডু গো ফর দিস টেস্ট। বাট অফকোর্স আপনার পালস রেট এবং রিদম ভালো থাকতে হবে এই টেস্ট থেকে একটি ট্রু রেজাল্ট পাওয়ার জন্য। নেক্সট কোয়েশ্চেন, ডাজ ইট হেল্প ইন ডিটেক্টিং মাই সেল এজ? হ্যাঁ, এটা নিয়ে কথা বলছিলাম। সেল এজ অথবা বায়োলজিক্যাল এজ অথবা কোষের যে বয়স, সেটা অবশ্যই আমরা এখান থেকে জানতে পারছি, এবং এটাই প্রমাণ করে যে আপনার বডির ভেতরে ইন্টারনাল হোমিওস্ট্যাসিস মেনটেন হচ্ছে কিনা, নাকি সেল ড্যামেজ শুরু হয়ে গেছে। অলরেডি আপনি ডিজেনারেশনে চলে গেছেন। ডিজেনারেশন এবং রিজেনারেশন দুটা খুব কাছাকাছি শব্দ, বাট দুটো অপোজিট ওয়ার্ড। ডিজেনারেশন হচ্ছে যখন আপনার বডির অবক্ষয় শুরু হয়েছে, ক্ষয় শুরু হয়েছে, সেটা হচ্ছে ডিজেনারেশন। আর রিজেনারেশন হচ্ছে ওই ক্ষয়টাকে আমরা আবার হিল করব এবং ফিউচারে এই ক্ষয়টা যেন খুব স্লোলি হয় সেটাতে কাজ করব। সো দিস ইজ রিজেনারেশন। সো ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা is working with regeneration বা regenerative medicine, regenerative treatment. সো সেই ক্ষেত্রে যেহেতু কোষ নিয়ে কাজ করছি, সেল নিয়ে কাজ করছি, অবশ্যই আপনার সেলুলার এজটা আমাকে জেনে নিতে হবে। অ্যান্ড লাস্ট প্যারামিটার যেটা আমরা এখানে দেখি, একটু আগে যেটা দেখিয়েছিলাম সেটা ছিল হোল বডি ইন্টারনাল এনার্জি ডিস্ট্রিবিউশন কেমন আছে, ওয়েল বেল শেপে মেনটেন করছে কিনা। আর এখানে আমি যেটা দেখছি, গ্রাফটা আপনি দেখছেন, এই গ্রাফটা মেইনলি দেখাচ্ছে যে আপনার 24 আওয়ারে এনার্জি ডিস্ট্রিবিউশনটা কি। যেটা একটু আগে একজন কোয়েশ্চেন করেছিলেন, তাকে আমি বলেছিলাম যে হ্যাঁ এনার্জি দেখতে পারবো এবং 24 আওয়ারে দেখতে পারবো। সো দিস ইজ দ্য আনসার। সো 24 ঘন্টায় কখন আপনার এনার্জি কেমন থাকে, এইটা আসলে এই গ্রাফটা আসলে সেটা ডিটেক্ট করছে। এখানে নিচে খুব ছোট করে টাইম দেওয়া আছে এবং পাশে ওয়াই এক্সিস বরাবর পার্সেন্টেজ এবং এক্স এক্সিস বরাবর টাইমিংটা দেওয়া, এবং দিস ইজ দ্য গ্রাফ। সো এই গ্রাফে বুঝতে পারবো যে আপনি দিনের কোন সময়টাতে আপনার বডি খুব ভালো এনার্জি থাকে। আবারও বলছি, ইন্টারনালি আপনি কতটুকু এনার্জেটিক থাকেন সেটা এই গ্রাফ থেকে বোঝা যাবে, নট এক্সটার্নালি, বাইরে থেকে নয়। সো একটা নর্মাল মানুষের আমরা এক্সপেক্ট করি যে 50% পর্যন্ত যদি এনার্জি লেভেল থাকে যখন অ্যাটলিস্ট কোনো সময় দিনের, তাহলে আমরা তাকে মোটামুটি বলতে পারি যে ওকে, হি ইজ মেইনটেনিং হিজ ইন্টারনাল এনার্জি লেভেল। কিন্তু যদি 50 নিচে থাকে, ইট মিনস যে তার 24 ঘন্টায় কখনোই ইভেন 50% এনার্জি ছিল না। হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? ইট ইন্ডিকেট যে আপনি ওই যেটা আগেও বলছিলাম যে ইন্টারনালি আপনার বডি এনার্জি কমে গেছে, কিন্তু এক্সটার্নালি আপনি অনেক কাজ করছেন। সো ইট মিনস আপনি আপনার বডির এগেনস্টে কাজ করছেন। সো বডির এগেনস্টে আসলে কোনো কাজ করা যাবে না। সো বডির এগেনস্টে যেন কাজ না করতে হয়, আমাকে তো আমি যেটা বলছি যে আমি কাজ করা বা মানুষের প্রফেশন অকুপেশন এগুলো তো আমরা চেঞ্জ করতে পারবো না। দিস থিংস আর নট ইন আওয়ার হ্যান্ড। আমরা যেটা চেঞ্জ করতে পারবো সেটা হচ্ছে ইন্টারনাল বডির ইন্টারনাল সেলুলার এজটাকে আমরা রিভার্স করতে পারি, আমরা এনার্জি লেভেলটাকে বাড়াতে পারি, আমরা আপনার সাইকো ইমোশনাল যে স্টেজটা যতটুকু ড্যামেজ হয়ে গেছে ওটাকে রিভার্স করে আবার আগের অবস্থায় নিয়ে আসতে পারি। একদম 100% না পারলেও 80% উই ক্যান ডু। সো এটা আসলে স্টেম সেল ট্রিটমেন্ট বলেন অথবা ডিভাইস বেসিস ট্রিটমেন্ট বলেন, সো প্রত্যেকটা ডিজিজের জন্য পার্সোনালাইজড ট্রিটমেন্ট আছে। সো পার্সোনালাইজড ট্রিটমেন্ট বলতে যে একটা পেশেন্টের, দুইটা পেশেন্টের হয়তো বা স্লিপিং ডিসঅর্ডার আছে, কিন্তু দুইটা পেশেন্টের প্রোটোকল মে বি ডিফারেন্ট। হ্যাঁ, দুইটা পেশেন্টকে আমি একইভাবে ট্রিট করতে পারবো না। এটা এরকম না ব্যাপারটা যে জ্বর হলেই প্যারাসিটামল। সো জ্বর হলেই প্যারাসিটামল, সো যাদের যাদের জ্বর থাকবে সবাইকে প্যারাসিটামল লেখা যাবে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা এরকম যে আপনারও স্লিপিং ডিসঅর্ডার আছে, আপনারও স্লিপিং ডিসঅর্ডার আছে, কিন্তু দুজনের রুট অফ কজ মাইট বি ডিফারেন্ট। সো এই ডিফারেন্ট কজটাকে টার্গেট করে স্পেশাল পার্সোনালাইজ ইন্ডিভিজুয়াল বেসড ট্রিটমেন্ট প্ল্যান করতে হবে। এবং ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা এটাতে খুবই জোর দিচ্ছে, এবং একটা পেশেন্টকে খুব লম্বা সময় ডায়াগনোসিস করার জন্য একটা লম্বা সময় হিস্ট্রি নিচ্ছে ডক্টর। আমরা যারা আছি আমরা একটা পেশেন্টকে প্রায় 30 মিনিটস 40 মিনিটসও পেশেন্টের হিস্ট্রি নিতে থাকি, এবং খুব রুট অফ কজটা জানার জন্য খুব মানে একদম
গভীরে যেয়ে তার প্রবলেমগুলো বোঝার চেষ্টা করি এবং এই ধরনের ডায়াগনোস্টিক টুল ইউজ করে তার মেইন রুট কজটা বোঝার চেষ্টা করি। সো দিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আমরা যদি ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকেলের অনেক ডক্টররা গ্রুপ করে একটা বোর্ড মিটিং করে একটা পেশেন্টের জন্য একটা ডিসিশন নেয়। সো এটাও কিন্তু ইম্পর্টেন্ট। সো একটা ইন্ডিভিজুয়াল ডক্টর হয়তো বা একটা পেশেন্ট আমাকে এসে দেখিয়েছেন অথবা অন্য কোনো ডক্টরকে দেখিয়েছেন, কিন্তু আমি যে প্ল্যানটা করছি এটা আমার একার প্ল্যান না। সো উই হ্যাভ এ ডক্টরস গ্রুপ, যে ইউরোপিয়ান ওয়েলনেস চেইনে যত ডক্টরস আছেন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল, সবার সাথে আমরা একটা পেশেন্টের সমস্ত কিছু নিয়ে শেয়ার করি, তাদের সাথে কথা বলি, তাদের ওপিনিয়ন নেই, আমাদের ওপিনিয়ন দেই। সো সেখানে এটা ইটস লাইক বোর্ড। আমরা সাধারণত দেখি যে বড় বড় হাসপাতালে কমপ্লিকেটেড পেশেন্টগুলোর ক্ষেত্রে এই ধরনের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এক্সপার্টাইজ নিয়ে বোর্ড করে একটা ডিসিশন নেওয়া হয় দ্যাট উইল বি বেস্ট ফর দ্য পেশেন্ট। সো আমরা প্রত্যেকটা নর্মাল পেশেন্টের ক্ষেত্রে এই বোর্ডটা আগে থেকেই করি, সো দ্যাট কারো যেন কোনো কিছু মিস না হয়ে যায়। সো যেখানে বলছিলাম আমি যে এনার্জি লেভেলটা এই পেশেন্টটার, আমি দেখছি যে কখনোই দিনের 24 ঘন্টার কখনোই 50%-এ আসেনি। সো 50%-এ যদি না আসে তার মানে 50% ইজ মিনিমাম। সো মিনিমাম এনার্জি লেভেলে যে মানুষটা সারাদিনে কখনোই এই গ্রাফটা টাচ করেনি, তার মানে সে একটি লো এনার্জেটিক পার্সন, যেটা আমরা আগের গ্রাফে দেখেছি। আর এখন দেখছি যে কোন টাইমে উনি হায়েস্ট এনার্জি থাকছে এবং কোন টাইমে লোয়েস্ট এনার্জি থাকছে। এটা কেন দরকার? ইটস ইম্পর্টেন্ট ফর টু থিংস। একটা হচ্ছে রাতের বেলা। তো রাতের বেলা আপনার এনার্জি শুড বি ভেরি লেস। কেন? অথবা একদম ফ্ল্যাট থাকা উচিত, জিরো লেভেলে। যদি সেটা থাকে তখন আপনি বুঝতে পারবেন যে পেশেন্টের স্লিপিং কন্ডিশন ভালো বা স্লিপিং প্যাটার্ন ভালো। কিন্তু এই পেশেন্টটা আপনি দেখেন যখন তার ঘুমের টাইম ইন বিটুইন 10 PM to 2 AM or 4 AM, প্রতিটা সময় তার এনার্জি লেভেল কিন্তু 25%-এর কাছাকাছি। কেন? তার মানে ডেফিনেটলি তার স্লিপিং ডিসঅর্ডার আছে। এবং যদি তার স্লিপিং ডিসঅর্ডার থাকে, অনেকে বলে হ্যাঁ আমি খুব ভালো ঘুমাই, কিন্তু ভালো ঘুমায় কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি তার ঘুম ভেঙে যায়, এটাও কিন্তু রেগুলার স্লিপ না। রেগুলার স্লিপ হচ্ছে 6 to 7 8 আওয়ার সাউন্ড স্লিপ, 6 to 8 আওয়ার সাউন্ড স্লিপ হচ্ছে কিনা। হ্যাঁ, কারণ যদি মিউট্রিশনের ইস্যু থাকে, একবার দুবার উঠতে পারে, দ্যাটস ডিফারেন্ট থিং। কিন্তু বিনা কারণে বারবার হাফ অ্যান আওয়ার 45 মিনিটস পর ঘুম ভেঙে যাওয়া, আবার ঘুমিয়ে যাওয়া, দিস ইজ নট এ গুড স্লিপিং প্যাটার্ন। এবং এই পেশেন্টটা যেহেতু এই সময় এটা ফ্ল্যাট থাকার কথা, এই সময় সে এনার্জেটিক আছে 25%, তার মানে তার বডির যে হরমোনসগুলো আছে যেগুলো ঘুমের জন্য রেসপন্সিবল এবং তার রেস্টের জন্য রেসপন্সিবল, সেগুলো ঠিক মতো সিক্রেশন হচ্ছে না, অথবা সিক্রেশন হলে ওই টার্গেট অর্গানে ওগুলো ফাংশন করতে পারছে না। So that's why we need this, যে এক নাম্বার টু আন্ডারস্ট্যান্ড ইউর স্লিপিং প্যাটার্ন। এবং আরেকটি বিষয়, এটা আমরা সাধারণত বড় বড় ডিসিশন যারা নেন তাদের ক্ষেত্রে আমরা বলি, যেই সময়টা দিনের যেই টাইমটাতে যেই ভাগে আপনার মনে হবে আপনার, আমরা দেখবো এখানে যে এনার্জিটা পিক, সেই সময় আপনি কোনো ইম্পর্টেন্ট কাজ যদি করতে চান অথবা ইম্পর্টেন্ট ডিসিশন নিতে চান, সেই সময়টা নিলে দ্যাট ডিসিশন উইল বি দ্য বেস্ট ওয়ান, বিকজ আপনার বডি এটার সাথে সমান তালে কাজ করছে, রাইট? সো ইন্টারনাল হোমিওস্ট্যাসিস এবং এক্সটার্নাল কাজ যদি ব্যালেন্স থাকে তাহলে সেখানে সেই ডিসিশনে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। এই দুটো কারণেই মেনলি আমরা হোল ডে ডিস্ট্রিবিউশনটা দেখি এবং দেখি এটা মিনিমাম 50% কিনা। একটা কোয়েশ্চেন নিয়ে নেই। একজন বলেছেন আমি এই টেস্ট করতে চাই, কত প্রাইস পড়বে? ওকে, প্রাইসের ইস্যুটা আমরা কখনোই এভাবে ডিসক্লোজ করি না, বিকজ আমাদের প্রাইসটা জার্মান থেকে ফিক্স করে আসা, বাট বাংলাদেশের বিভিন্ন প্যান্ডেমিক সিচুয়েশনে এবং ঈদের আমাদের যে মার্কেটিং লোকরা আছে তারা ঈদের কিছু স্পেশাল অফার দেয়। সো রাইট নাও প্রাইস কুড বি লেস ইফ আই এম নট রং উইথ মার্কেটিং টিম, যে এখন মার্কেটিং টিমের একটি 50% অফার চলছে, আমাদের ফেসবুক পেজে আছে। সো সেখানে গেলে প্রাইস ইজ ভেরি লো, বাট যখন এই ঈদ স্পেশাল অফার চলে যাবে তখন প্রাইস হয়তো বা আগের জায়গায় চলে আসবে, সেটা হয়তো বা একটু বেশি হতে পারে। সো আমি যদি এখন আপনাকে একটা ফিক্সড প্রাইস বলে দিই, বাট আমি ধারণা দিতে পারি ইটস অ্যাবাউট 6 থেকে 10,000-এর মধ্যে এরকম কোনো প্রাইস হবে। অ্যাজ আই এম এ ডক্টর, আই এম নট মাচ অ্যাওয়ার অ্যাবাউট প্রাইসিং অ্যান্ড এভরিথিং। সো ডেফিনেটলি সোনিয়া আক্তার, আপনার ইন্টারেস্ট দেখে ভালো লাগলো। আমি আমার মার্কেটিং টিমকে বলবো যে সোনিয়া আক্তারের সাথে যোগাযোগ করে আপনার ইনবক্সে এখন কি প্রাইসটা চলছে এটা ওরা আপনাকে ইনবক্স করে দিবে। সো ওকে,
সো দিস ইজ মাই অল প্যারামিটার্স। আমরা মোট 5-6টা প্যারামিটার দেখতে পেলাম এখানে, এবং লাস্টে এখানে কিছু রিকমেন্ডেশন থাকে। সো জেনারেল হেলথ কন্ডিশন কিরকম ছিল, তার নিউরো হিউমারাল সিস্টেম কিরকম ছিল, এবং এটার বেসিসে ওদের কিছু সফটওয়্যারের কিছু রেকমেন্ডেশন থাকে। বাট উই ডোন্ট টেক অলওয়েজ দিস রেকমেন্ডেশনস ওনলি। আমরা সবসময় যেটা করি যে পেশেন্টের ক্লিনিক্যাল কন্ডিশনের উপরে যেটা করাটা আগে জরুরি সেটা আগে করি, যেটা পরে জরুরি সেই ট্রিটমেন্ট প্ল্যানটা পরে করি। সো এখানে সফটওয়্যারে কিছু রেকমেন্ডেশন আছে, আমরা সেটাকে মাথায় রেখে পেশেন্টের কন্ডিশন অনুযায়ী সব কিছু বিবেচনা করে দেন আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা করি। সো দিস রিকমেন্ডেশন ইজ ফর আওয়ার ট্রিটমেন্ট প্ল্যান, যে আসলে এই পেশেন্টটার জন্য এই কাজগুলো করতে হবে। সো আমরা সবগুলোই করব, কিন্তু ডক্টররা ডিসাইড করবে একটা পেশেন্টের জন্য কখন কোন জিনিসটা আগে দরকার, কখন পরে দরকার, সেই অনুযায়ী উই ডু অল দিস ট্রিটমেন্ট and we make all the plan of our treatment. So thank you very much for your patience hearing. আমরা বোধহয় আমাদের লাইভের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা অনেক ধৈর্য সহকারে দেখেছেন, আমি দেখেছি অনেকে ওয়াচ করছেন এটা লাইভটা, এবং আমার অনেকগুলো লাইভ আমাদের পেজে আছে, সেগুলো আপনি দেখতে পারেন। আমাদের অন্য ডক্টরসদের আছে। ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা সবসময় একটি বলবো যে অল সার্ভিসেস ইন সিঙ্গেল আমব্রেলা। সো এখানে যেরকম ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট হচ্ছে, সেরকম ডার্মাটোলজি ট্রিটমেন্ট হচ্ছে, অ্যাস্থেটিকের ট্রিটমেন্ট হচ্ছে, নিউট্রিশনিস্টে প্রপার কাউন্সেলিং হচ্ছে। সো ইটস প্রপার, আমি বলবো যে প্রপার হেলথ কেয়ার সেন্টার, যেখানে আপনি আসলে কোনো জায়গা থেকেই কোনোভাবে মিস ইনফরমেটিভ হওয়ার কোনো চান্স নেই। সো ইটস আ ভেরি ব্লেস ফর আস যে আমরা এরকম একটি সেন্টার বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পেরেছি এবং মানুষ উপকৃত হচ্ছে। আশা করি সামনে আরও হবেন, বিকজ হেলথ অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একজন ডক্টরের কাছে যাওয়ার আগে অথবা একটা হসপিটালে যাওয়ার আগে নিজেকে বুঝতে হবে, জানতে হবে, এবং একজন ডক্টর কী করছেন, ইটস অলসো হিজ অর হার রেসপন্সিবিলিটি যে পেশেন্টকে বুঝিয়ে দেওয়া যে কেন করছেন, কিভাবে করছেন, এবং এটা করলে কতটুকু বেনিফিটস আছে, কতটুকু সাইড ইফেক্টস আছে। সো এই জিনিসগুলো জানানোর জন্যই কিন্তু আমরা আসলে ফেসবুকে আমাদের কন্টিনিউ লাইভ প্রোগ্রামগুলো চালু রেখেছি, যে বেনিফিটস যদি আপনি বুঝতে পারেন ঠিক মতো, তখনই আপনি নিজের সম্পর্কে সচেতন হবেন। টিল দেন আপনি কিন্তু সচেতন হবেন না, এবং আপনি ডাক্তারের কাছে তখনই যাবেন যখন একটা সিমটম চলে এসেছে। সো আবারও বলছি, প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। সো বিং আ ডিজিজ পারসন, একটা মানুষের যে সাফারিংস আমরা ডক্টররাই কিন্তু অনেক কাছে থেকে দেখি। সো আমরা কেউ চাই না একটা পেশেন্ট এই অবস্থায় আমাদের কাছে আসুক। আমরা চাই ম্যাক্সিমাম মানুষ তাদের নিজের হেলথ কেয়ার নিজেই করতে পারুক, এবং অফকোর্স উই আর হিয়ার টু গিভ ইউ অ্যাডভাইস অ্যান্ড ট্রিটমেন্ট অ্যাট ইউর কমপ্লিকেটেড সিচুয়েশন, যেন ফার্দার মোর আপনি আরও কমপ্লিকেটেড সিচুয়েশনে না যান। So this is our responsibility to make you aware about your health. So thank you very much for watching me for a long time. Any question যদি কারো থাকে আমাদেরকে ইনবক্স করুন, আমাদের এন্ড থেকে আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সব ধরনের অ্যান্সার পেয়ে যাবেন। সো আগামী সপ্তাহে আবার দেখা হবে। টিল দেন, খোদা হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ।